আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাহিল সাইদ আছি তোমাদের সামনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইংরেজি গ্রামারের এমন একটা টপিক যেটার সাথে সবাই কম বেশি পরিচিত, বিশেষ করে ক্লাস 9 থেকে ইন্টার পর্যন্ত স্টুডেন্টদের কাছে অনেক বেশি পরিচিত এবং মজার একটি আইটেম। এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। তো ট্যাগ কোয়েশ্চন গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমরা এমন ভাবে ক্লাসটাকে সাজিয়েছি যাতে করে স্টুডেন্টরা এই ক্লাসটার মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে। সাধারণত দেখা যায় যে ট্যাগ কোয়েশ্চন ছাত্রছাত্রীরা মোটামুটি কিছুটা সহজ হওয়ার কারণে অনেকেই গুরুত্ব দিয়ে থাকে না, যার ফলে পরীক্ষার হলে গিয়ে ফুল মার্কস ক্যারি করতে পারে না। তো আমরা আজকের ক্লাসটাকে এমন ভাবে সাজিয়েছি যাতে করে আজকে ক্লাসটা যদি সম্পূর্ণ তোমরা দেখো এবং যদি বাসায় যদি একটু প্র্যাকটিস করো, তাহলে তোমরা অতি সহজেই ট্যাগ কোয়েশ্চনটা আয়ত্ত করতে পারবে এবং ফুল মার্কস ক্যারি করতে পারবে বলে আমার বিশ্বাস। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চন মানে হচ্ছে প্রশ্ন। যখন কোনো ব্যক্তি তার প্রশ্নটাকে স্ট্রেস দেওয়ার জন্য, তার প্রশ্নের যৌক্তিকতাকে শক্তিশালী করার জন্য তার প্রশ্নের পরে যখন পাল্টা আরেকটা প্রশ্ন করে, তখন এটাকে আমরা বলি ট্যাগ কোয়েশ্চন। তো ট্যাগ কোয়েশ্চনের সংজ্ঞা বা বিস্তারিত এগুলো নিয়ে আমরা সময় বেশি স্পেন্ড করব না, আমরা সরাসরি উদাহরণে চলে যাব। তো কয়েকটা রুল যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে ট্যাগ কোয়েশ্চন সহজেই আমরা করতে পারবো। তাহলে বন্ধুরা, রুল 1টা খেয়াল করো। যদি অক্সিলারি ভার্ব বলতে এখানে অক্সিলারি ভার্বের সাথে মডেল অক্সিলারি সহ আমরা ইনক্লুড করে বলতেছি। যদি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, নিড ইত্যাদি যদি থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চনটা আমরা কিভাবে করব। তো চলো আমরা এখানে যে উদাহরণগুলো আমরা দিয়েছি এখানে রুলের প্রয়োগ করে প্র্যাকটিক্যালি আমরা এখানে দেখাবো। তাহলে প্রথম উদাহরণটা খেয়াল করো, ইউ আর এ গুড বয়। তাহলে রুল অনুযায়ী এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে। তাহলে যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা কি বলছি, তাহলে অক্সিলারি ভার্বটা সরাসরি আমরা এখানে বসাই দিব। এরপরে অক্সিলারি ভার্বের সাথে যোগ করব নট এর সংক্ষিপ্ত রূপ। এরপরে আমরা বসাবো সাবজেক্ট। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে সাবজেক্টটা ইউ এখানে যদি বসিয়ে দিই, তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চনটা পেয়ে যাব। এবার দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করো, আই এম এন ইঞ্জিনিয়ার। তাহলে আমরা রুল অনুযায়ী কি করব, অক্সিলারি ভার্বটা এখানে বসাই দেব। তবে এম এর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এম এর সংক্ষিপ্ত ফর্ম এম নট না হয়ে আমাদেরকে বসাইতে হবে কি আইন্ট। অথবা আমরা বসাতে পারি এম এর যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে ট্যাগ কোয়েশ্চনে, তখন সেক্ষেত্রে আমরা আইন্ট বসাতে পারি এম এর পরিবর্তে, অথবা আমরা বসাতে পারি আরান্ট আই। যার যেটা সুবিধা সেটা আমরা বসাতে পারি, আইন্ট অথবা আরন্টাই এটা আমরা বসাতে পারি। এরপরে 3 নম্বর উদাহরণ হচ্ছে আই শ্যাল গো টু হসপিটাল। তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে, যদি এটা একটা মডেল অক্সিলারি, তাহলে এটাকে আমরা বসাবো। তবে শ্যাল থাকলে সেটাকে আমরা বসাবো, শ্যাল হুবহু বসাবো না, আমরা বসাবো শ্যান্ট। এরপরে সাবজেক্ট হচ্ছে আই, বসাই দিলাম, হয়ে গেল ট্যাগ কোয়েশ্চন। এরপরে 3 নম্বর উদাহরণ হচ্ছে ইট মে রেইন টুডে। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকে বৃষ্টি হতে পারে এরকম। তাহলে এখানে অক্সিলারি ভার্ব মে আছে, তাহলে যদি মে থাকে তাহলে এখানে আমরা মেটা বরাবর বসাই দিব। এটার সাথে নট এর সংক্ষিপ্ত ফর্ম এনটি বসাই দিলাম। এরপরে সাবজেক্ট ইট, এটা আমরা বসাই দিলাম। তাহলে এটা একটা কি হয়ে গেল, ট্যাগ কোয়েশ্চন হয়ে গেল। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যদি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব গুলা মডেল অক্সিলারি সহ যত অক্সিলারি ভার্ব আছে, যে কোনো একটা অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে যদি থাকে, তাহলে আমরা নিম্নোক্ত উপায়ে এগুলোকে ট্যাগ কোয়েশ্চন করতে পারি। যদি ট্যাগ কোয়েশ্চনে দেওয়া সেন্টেন্স সাথে যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, তাহলে কিভাবে আমরা এটাকে ট্যাগ কোয়েশ্চন করব। তাহলে কোন একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, সেক্ষেত্রে সাধারণত ট্যাগ কোয়েশ্চনটাতে ভার্ব 1 অথবা ভার্ব 2 থাকতে পারে। যদি আমরা দেখি যে ট্যাগ কোয়েশ্চনের সেন্টেন্সটাতে ভার্ব 1 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ওই সেন্টেন্সটাকে ট্যাগ কোয়েশ্চন করার সময় আমরা ভার্ব 1 এর পরিবর্তে ডোন্ট অথবা ডাজন্ট বসাবো, এবং ভার্ব 2 যদি দেওয়া থাকে তাহলে ভার্ব 2 এর পরিবর্তে আমরা ডিডন্ট বসাই দিলেই তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চন করে ফেলতে পারবো। চলো আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বিষয়টা সলভ করি। তো এই সেন্টেন্সটা আমরা খেয়াল করি, আই সুইম ইন দ্য রিভার। এখানে
কোন অবজিলারি ভার্ব দেয়া নাই, এটা তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্তেছো। am, is, are, have, has, had, shall, should, can, could, may, might, কোন অবজিলারি ভার্ব এখানে দেয়া নাই। যেটা দেয়া আছে সেটা হচ্ছে ভার্ব 1। তাহলে ভার্ব 1 যদি দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখানে বসাবো ডোন্ট। ডোন্ট, তারপর সাবজেক্ট আছে এখানে আই, তাহলে ডোন্ট আই বসাই দিলেই সেন্টেন্সটা কি হয়ে গেল, ট্যাগ কোয়েশ্চন হয়ে গেল। এরপরে সেকেন্ড নাম্বার উদাহরণটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে দে ওয়ার্ক ভেরি হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে কোনো অবজিলারি ভার্ব দেওয়া নাই, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ার্ক ভার্ব 1 নম্বর ফর্ম। তাহলে এখানে আমরা বসাবো ডোন্ট, তারপর এখানে সাবজেক্ট আছে দে, ডোন্ট দে, তাহলে এটা ট্যাগ কোয়েশ্চন হয়ে গেল। এবার থার্ড নম্বর উদাহরণটা হচ্ছে কি জায়ান প্লেইজ ফুটবল, জায়ান ফুটবল খেলে। তাহলে এটাও ভার্বের 1 নম্বর ফর্ম, এটাও ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে আমাদের এখানে কি বসানোর কথা, ডোন্ট, ডোন্ট বসানোর কথা। তবে এখানে ডোন্ট দিলে ভুল হবে, কেননা যেহেতু এখানে জায়ান এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো জায়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এখানে এস যুক্ত আছে। যদি ট্যাগ কোয়েশ্চনে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বটা যদি বি1 হয়, তবে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে। যদি ট্যাগ কোয়েশ্চনে ভার্ব 1 এর সাথে এস বা ইএস যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা ডোন্ট না বসিয়ে আমরা ডাজন্ট বসাবো। তাহলে এখানে আমরা ডোন্ট বসাতে পারবো না, এখানে আমাদেরকে বসাতে হবে কি ডাজন্ট। এখানে আমাদের কি বসাতে হবে ডাজন্ট। এরপরে জায়ান, জায়ানের প্রনাউন হচ্ছে হি, তাহলে এটা ট্যাগ কোয়েশ্চন হয়ে গেল। এরপরে 4 নম্বর উদাহরণটা খেয়াল করো, আই রোট এ লেটার। তাহলে এখানে যে ভার্বটা আছে এখানে কোনো অবজিলারি ভার্ব নাই, যে ভার্বটা দেয়া আছে সেটা হচ্ছে রোট। এটা হচ্ছে রাইটের 2 নম্বর ফর্ম হচ্ছে কি রোট। তাহলে এটা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো কি এটা কি ভার্বের 2 নম্বর ফর্ম। যদি ভার্বের 2 নম্বর ফর্ম যদি থাকে ট্যাগ কোয়েশ্চনে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা ডোন্টও বসাতে পারবো না, ডাজন্টও বসাতে পারবো না, আমাদের বসাতে হবে কি ভার্বের 2 নম্বর ফর্ম থাকলে আমাদেরকে বসাইতে হবে কি ডিডন্ট। তাহলে এটা যেহেতু রোট ভার্বের 2 নম্বর ফর্ম, এখানে আমরা বসাবো কি ডিডন্ট, ডিডন্ট। এরপর এখানে সাবজেক্টটা যদি আমরা বসিয়ে দিই তাহলে ট্যাগ কোয়েশ্চন হয়ে গেল। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা হয়তো বিষয়টা খুব সহজেই বুঝতে পারছো। যদি কোনো ট্যাগ কোয়েশ্চনে যদি কোনো ধরনের অবজিলারি ভার্ব না থাকে, যদি সেক্ষেত্রে থাকবে ভার্ব 1 অথবা ভার্ব 2। যদি ভার্ব 1 হয় তাহলে আমরা পার্সন অনুযায়ী ডোন্ট বসাতে পারবো অথবা ডাজন্ট বসাতে পারবো। ডাজন্ট কোন ক্ষেত্রে বসাবো, যদি যদি ভার্বের শেষে যদি ডাজন্ট কোন ক্ষেত্রে বসাবো, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বের সাথে যদি এই যেটার মধ্যে যদি এস অথবা ইএস যদি যুক্ত থাকে, ভার্ব 1 এর সাথে এস অথবা ইএস যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা ডোন্ট না বসিয়ে ডাজন্ট বসাবো। এরপরে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ডোন্ট ডাজন্ট এগুলো বসাইতে পারবো না, ভার্বের 2 নম্বর ফর্মের জন্য আমাদেরকে বসাইতে হবে কি ডিডন্ট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে বন্ধু এবার 3 নম্বর রুলটা খেয়াল করো, ট্যাগ কোয়েশ্চনে হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, নেভার, নট, লিটল, ফিউ এটসেট্রা নেগেটিভ ওয়ার্ড যদি থাকে, তাহলে আমরা জানি হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, নেভার, নট, লিটল, ফিউ এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলোর দ্বারা না বোধক অর্থ বোঝায়, কোনো কিছু না নেগেটিভ অর্থ বোঝায় এই ওয়ার্ডগুলো দ্বারা। তো এই ওয়ার্ডগুলো যদি ট্যাগ কোয়েশ্চনে যদি থাকে তাহলে আমরা কখনো ট্যাগ কোয়েশ্চনে নট যোগ করতে পারবো না। তাহলে এখানে উল্লেখিত যে নেগেটিভ ওয়ার্ডগুলো যেমন কি কি আছে এখানে, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, নেভার, নট, লিটল, ফিউ ইত্যাদি নেগেটিভ ওয়ার্ড যদি ট্যাগ কোয়েশ্চনে যদি থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে কি যোগ করবো না, ট্যাগ কোয়েশ্চন করার সময় কখনো সেখানে আমরা নট যোগ করতে পারবো না। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আই হার্ডলি গো টু ইন্ডিয়া। তাহলে হার্ডলি আছে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। আই হার্ডলি গো টু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া কদাচিৎ যাই, অর্থাৎ আমি ইন্ডিয়া যাই না বললেই চলে। তাহলে এটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড, এক্ষেত্রে আমরা নট বসাতে পারবো না। এখানেও নেগেটিভ ওয়ার্ড, এখানেও যদি আমরা একটা নট বসাই তাহলে দুইটা নেগেটিভ একসাথে হয়ে যাবে, অর্থটা তখন পজিটিভে পরিণত হবে। এই জন্য আমরা দুইটা নট একসাথে বসাবো না। এই সমস্ত যে নেগেটিভ ওয়ার্ড গুলো আছে এগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমাদের কি বসাতে হবে না, ট্যাগ কোয়েশ্চন নট বসাতে হবে না। তাহলে এখানে হার্ডলির জন্য আমরা নট বসাবো না। এরপরে কি আছে, আই গো টু ইন্ডিয়া, গো ভার্বের 1 নম্বর ফর্ম,
তাহলে আমাদেরকে আনতে হবে কি ডু, আমাদের আনতে হবে ডু। তাহলে এখানে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ম অনুযায়ী কেন নট যোগ করতে পারবো না, কেননা এটা একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনের সাথে আমরা কখনোই কি যোগ করব না, নট যোগ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, তাহলে ভার্ব এক নম্বর ফর্ম থাকলে আমরা ডু বসাবো, ডু এর পরে সাবজেক্টের রাইটটা এখানে সরাসরি বসিয়ে দিলেই এটা ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। এরপরে দ্বিতীয় উদাহরণটা হচ্ছে কি দ্য নেভার টেল এ লাই, এখানেও একটা নেগেটিভ ওয়ার্ড নেভার আছে, তাহলে এখানে আমরা নট বসাতে পারবো না। তাহলে ভার্বটা কি আছে আমরা দেখি, আছে টেল, ভার্ব এক নম্বর ফর্ম, তাহলে এখানে আমরা বসাবো এটার জন্য ডু। তাহলে নট আমরা আনতে পারবো না, কেন, কারণ কেননা এখানে নেভার হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে ডু এর পরে সাবজেক্টটা যদি আমরা বসাই দিই এখানে, তাহলে এটা একটা কি হয়ে যাবে, ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। এর পরবর্তী উদাহরণটা হচ্ছে কি এ বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আমরা পেলাম সেলডম, তাহলে নট আসার কোনো প্রশ্নই আসতেছে না। তো বাইটস এটা হচ্ছে কি ভার্বের এক নম্বর ফর্ম, তবে এটা এখানে ভার্বের শেষে এস যুক্ত আছে, কেন, বার্কিং ডগ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে এখানে এস যুক্ত আছে। তো ভার্বের শেষে আমরা কি জানি, আমরা জানি যদি ভার্ব ওয়ান এর ক্ষেত্রে যদি ভার্ব ওয়ান এর সাথে এস অথবা ই যুক্ত হয় ট্যাগ কোশ্চেন করার সময় আমরা অবশ্যই ডাজ আনবো, কি আনবো, ডাজ। এখানে ডাজ নট কেন আনবো না, যেহেতু এখানে সেলডম এটা একটা নেগেটিভ ওয়ার্ড অলরেডি, তাহলে এই জন্য আমরা নট আনবো না, শুধু আনবো কি ডাজ, ডাজ। এরপরে বার্কিং ডগ, এটার জন্য আমরা আনবো এখানে কি ইট, যেহেতু ডগ, ডগ, ক্যাট, কাউ এ ধরনের প্রাণীগুলো হচ্ছে ইতর প্রাণী, যেগুলা এগুলো ইতর প্রাণী হিসেবে বিবেচনা করে, যেগুলোর আকল বিবেচনা বোধ নেই বললেই চলে। ইতর প্রাণীর ক্ষেত্রে আমরা এখানে আমরা কি বসাতে পারবো না, হি, সি, দে ইত্যাদি মানুষের পরিবর্তে যে প্রোনাউন গুলো ব্যবহার হচ্ছে এগুলো আমরা বসাতে পারবো না। ইতর প্রাণী বুঝালে সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব কি ইট। এরপর থার্ড এক্সাম্পলটা খেয়াল করো, হি ইজ নট রিডিং রাইট নাও, তাহলে এখানে নট উল্লেখ আছে, তাহলে নট আসার কোনো প্রশ্নই আসবে না। এখানে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে গেল, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে অক্সিলারি ভার্ব রয়েছে সেন্টেন্সের সাথে, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্বটা বসাই দিই। যে এরপরে এখানে কি হবে, নট যুক্ত হওয়ার কথা ছিল, যেহেতু এখানে ট্যাগ কোশ্চেনের নটটা অলরেডি দেয়াই আছে, এখানে আমাদের আর নট আনার কোনো দরকার নেই। এরপরে আমরা যদি সাবজেক্টটা বসিয়ে দিই তাহলে এটা সুন্দরভাবে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। সুন্দরভাবে একটা খেয়াল করো, খুবই একটা ইন্টারেস্টিং একটা রুল ট্যাগ কোশ্চেনের, সেটা হচ্ছে কি যদি ট্যাগ কোশ্চেনে যদি এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে উল্লেখ থাকে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের শুরুতে এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে এই সাবজেক্ট গুলোর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে আমরা দে বসাবো, এই সাবজেক্ট গুলোর পরিবর্তে আমরা কি বসাবো, দে। তো বিষয়টা আমরা যদি এখানে উদাহরণগুলো সলভ করার মাধ্যমে করি তাহলে তোমাদের মধ্যে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। চলো আমরা উদাহরণের মাধ্যমে এগুলো সলভ করি। যেমন এখানে কি দেয়া আছে, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে এখানে এভরিবডি আছে, তাহলে এটার পরিবর্তে আমরা শুরুতে একটা কি বসাই দিলাম, দে বসিয়ে দেব। তাহলে এরপরে ভার্বটা খেয়াল করো, ভার্ব কি আছে, লাভস, অর্থাৎ ভার্বের শেষে কি আছে, এস যুক্ত আছে। তো আমরা কি জানি, যদি ভার্ব ওয়ান লাভ একটা ভার্বের এক নম্বর ফর্ম, যদি ভার্বের এক নম্বর ফর্মের সাথে এস অথবা ইএস যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি আনি, ট্যাগ কোশ্চেন করার সময় ডাজন্ট আনি। তবে এখানে দেখো, এখানে যেহেতু আমরা এভরিবডির পরিবর্তে যেহেতু দে বসানো হয়েছে, দে যেহেতু প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানে কি আমরা ডাজ নট বসাতে পারবো? আমরা জানি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলেই আমরা কি বসাই, ডাজ নট বসাই। এটা যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, লাভস এটা ভার্বের শেষে এস বা ই এর যুক্ত থাকা সত্ত্বেও এখানে ডাজ না হয়ে এখানে হবে ডু, যেহেতু এখানে দে এটা হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে কি বসতে পারে না, ডাজন্ট বসতে পারে না। থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে কি বসতে পারে না, ডাজ বসতে পারে না, ডাজন্ট বসতে পারে না। কিন্তু এখানে রুল অনুযায়ী যেটা টেন্স যেটা রুল সেটা অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল ডাজন্ট। ডাজন্ট আমরা কেন আনতে পারতেছি না, যেহেতু আমরা এভরিবডির পরিবর্তে আগে এখানে দেয় বসিয়ে দিয়েছি, যেহেতু দেয় হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমরা কি আনতে পারবো না, ডাজন্ট না এনে আমাদের কি আনতে হবে, ডোন্ট। তাহলে এখানে আমরা বসাবো ডোন্ট, ডোন্ট দেয়। এরপর উদাহরণটা খেয়াল করো, সামবডি লাইকস ইউ,
সেম ভাবে সামবডি উল্লেখ আছে, তাহলে এখানে আমরা দেয় বসাবো। তাহলে এখানেও কি, যেহেতু সামবডি এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে এটা বুঝিয়ে থাকে, এই জন্য এখানে ভার্বের শেষে এস যুক্ত আছে, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে এস যুক্ত আছে। তো টেন্সের রুল অনুযায়ী আমাদের কথা ছিল এখানে ডাজ নট বসানোর কথা, কিন্তু আমরা ডাজ নট কেন বসাতে পারবো না, যেহেতু আমরা সামবডির পরিবর্তে দেয়কে বসিয়েছি, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে আমরা ডাজ নট না বসিয়ে আমরা কি বসাবো, ডোন্ট বসাবো। তাহলে কেন হবে ডোন্ট। এনিবডি ক্যান ডু ইট সেম ওয়েতে, তাহলে এনিবডি এটার জন্য আমরা দে বসাই দিলাম, দে বসাই দিলাম। এরপর আছে কি ক্যান, যেহেতু এখানে অবজিলারি ভার্ব আছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এটা আমরা সরাসরি বসাই দিতে পারি। তবে ক্যান যখন আমরা ট্যাগ কোশ্চেনে বসাবো, সেখানে এক্সট্রা অ্যান্টি এটাকে এক্সট্রা না আনে, এখানেই আমরা মানে এন কে আমরা এইভাবে ডাবল করব না, জাস্ট আমরা শুধুমাত্র একটা এন রেখে অতিরিক্ত একটা এন কে আমরা কেটে দেব। তাহলে শুধুমাত্র ক্যানের উপরে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে, এখানে একটা টি দিয়েই, এখানে একটা টি দিলেই কি হয়ে যাবে, ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে। তাহলে যদি ক্যান আসে, সেক্ষেত্রে আমরা এন কে ডাবল করতে হবে না, শুধু একটা এন লিখবো, এটার উপরে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে দিই, এরপরে টি যোগ করে দিলেই এটা কান্ট হয়ে যাবে। তাহলে এটা কি হবে, ট্যাগ কোশ্চেন এনিবডি ক্যান ডু ইট কান্ট দেয়। প্রিয় বন্ধুরা, ট্যাগ কোশ্চেনের একদম সর্বশেষ আলোচনায় আমরা এসে উপনীত হয়েছি। সর্বশেষ রুলটা হচ্ছে রুল নাম্বার 5। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করতে পারি। আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়, যেমন যদি কোনো অনুরোধ বুঝায়, যেটা কোনো কাইন্ডলি দিয়ে অথবা প্লিজ দিয়ে সেন্টেন্সটা শুরু হতে পারে। অনুরোধ বুঝালে, অনুমতি বুঝালে এটা লেট দিয়ে শুরু হতে পারে সেন্টেন্সটা। কোনো একটা আদেশ বুঝালে অথবা নিষেধ বুঝালে, সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা কি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। যদি কোনো ট্যাগ কোশ্চেনে যদি ইম্পারেটিভ সেন্টেন্স আসে, তাহলে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব। যেমন এখানে একটু উদাহরণ খেয়াল করো, কাইন্ডলি ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এখানে কাইন্ডলি আছে, এরপর এখানে ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এটা দ্বারা অনুরোধ বুঝিয়েছে। তাহলে আমরা জানি কি অনুরোধ বুঝালে এটা কোন সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা এই চারটা যখন বুঝাবে, অনুরোধ, অনুমতি, আদেশ এবং নিষেধ যখন বুঝাবে, তাহলে চোখ বন্ধ করে ওই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে কি, উইল ইউ, উইল ইউ। এরপরে কি দেয়া আছে, লেট মি চেক ইট, দয়া করে এটাকে আমাকে চেক করতে দিন। তাহলে এটা অনুমতি বুঝাচ্ছে, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা বসাই দেব কি, উইল ইউ। এরপরে কি আছে, ক্লিন দ্য ক্লাসরুম, ক্লাসরুমটা পরিষ্কার করো। হয়তো শিক্ষক এসে ছাত্রদেরকে বলেন যে কি ক্লাসরুমটা পরিষ্কার করো, শিক্ষক একটা আদেশ দিলেন, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, ট্যাগ কোশ্চেন হিসেবে উইল ইউ বসাতে পারি। তো গাইড বইতে এবং অনেক ক্ষেত্রে তোমরা এরকমও দেখতে পাবা যেখানে ওন্ট ইউ বসানো যায়, অনেক ক্ষেত্রে কান্ট ইউ, কুডন্ট ইউ, ওন্ট ইউ ইত্যাদি বসানো যায়। তবে এখানে একটা সেন্টেন্স একটা ইউজের ক্ষেত্রে যদি আমরা পরিচিত হই, তাহলে এটা সলিউশন করতে অনেক বেশি কনফিউশনে পড়তে হতে পারে। সেজন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সেন্টেন্স দ্বারা যদি অনুরোধ বুঝায়, সেন্টেন্সটা দ্বারা যদি অনুমতি বুঝায়, যদি সেন্টেন্সটা দ্বারা যদি আদেশ অথবা নিষেধ বুঝাই, তাহলে আমরা চোখ বন্ধ করে কি বসিয়ে দিব, উলিও বসিয়ে দিব। উলিও বসিয়ে দিয়ে উলিও যদি আমরা বসাই, এখানে কোনো কনফিউশন থাকবে না, তাহলে আমরা সহজে কি বসাই দিতে পারি, উলিও বসাতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা পার্ট হচ্ছে কি, প্রস্তাব। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বুঝায়, প্রস্তাব বুঝায়। যেমন অনেকেই তোমরা হয়তো পড়েছো, লেটস গো অন এ পিকনিক, চলো আমরা একটা বনভোজনে যাই। তাহলে প্রস্তাব বুঝাতে যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস দ্বারা শুরু হয়, এটা একটু খেয়াল রাখলেই হবে, শুধু যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দ্বারা শুরু হয়, তাহলে এটা সেন্টেন্সটা পুরোটা পড়ে দেখার আমাদের কোনো দরকারই নেই, জাস্ট আমরা এখানে চোখ বন্ধ করে বসাই দিব কি, শ্যাল উই, শ্যাল উই। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যখন কোনো প্রস্তাব বুঝাবে, লেটস দ্বারা যখন শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা, তখন সেখানে আমরা চোখ বন্ধ করে কি বসাই দিতে পারি, শ্যাল উই বসাই দিতে পারি। তো প্রিয় বন্ধুরা, আমাদের লেকচারটা আজকে এতটুকুর মধ্যেই শেষ হচ্ছে। তো তোমরা যদি এই লেকচারটা পুরোটা যদি মনোযোগ দিয়ে একটু দেখো এবং একটু যদি প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় না তোমাদের ট্যাগ কোশ্চেনের জন্য এর চেয়ে আর বেশি কিছু প্রয়োজন হবে। এগুলাই হচ্ছে ট্যাগ কোশ্চেনের বেসিক। এই জিনিস 4-5টা জিনিস যদি তোমরা মাথায় রাখতে পারো, একটা যদি ব্যতিক্রম আসলেও তোমরা এগুলো পারবা।
এই 5-6টা জিনিস তোমরা মাথায় রেখে যদি প্র্যাকটিস করো ভালোভাবে, তাহলে ট্যাগ কোশ্চেন গুলো অনেক আনন্দ নিয়ে তোমরা সলভ করতে পারবা এবং পূর্ণমান পাবা বলে আমার বিশ্বাস। তো সবাইকে অনেক শুভেচ্ছা ও সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।